স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। দেশে গণযাতায়াত ব্যবস্থার গুরুত্বপূর্ণ মাধ্যম রেল পরিবহন। ব্রিটিশ সরকার স্থাপিত রেল ব্যবস্থাপনা প্রশাসনিকভাবে বিভিন্ন দপ্তরের অধীনে পরিচালিত হয়ে আসছিল। রেলওয়ে বোর্ড এবং যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনেও রেলের কার্যক্রম পরিচালিত হয়েছে। প্রশাসনের বিভিন্ন দপ্তরের অধীনে পরিচালিত রেলওয়ের বিশাল কার্যক্রম সহজীকরণের লক্ষ্যে 1990 সালে সরকার বাংলাদেশ রেলওয়ে নামে আলাদা মন্ত্রণালয় গঠন করে। গত 53 বছরে রেল পরিবহন উন্নয়নে জনগণের করের কয়েক হাজার কোটি টাকা বরাদ্দকৃত অর্থের 65 থেকে 70 ভাগই উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতির মাধ্যমে লুটে নেওয়া হয়েছে। অবশিষ্ট 30 থেকে 35% কাজ করে রেলের বর্তমান অবস্থা রেলকে কোন পর্যায়ে নিয়ে গেছে ভ্রমণের সময় যাত্রীগণ যেমন তা অনুভব করে, পত্রপত্রিকা এবং মিডিয়ার কল্যাণে তা দেশবাসীরও অজানা নয়। আজ মানচিত্রে বিষয় ঠিক করেছি রেলের সেকাল এবং একাল পরিষেবা। মানচিত্রে আমাদের সাথে যুক্ত আছেন রাজশাহী থেকে সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি আহমেদ শফিউদ্দিন এবং বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক সুলতান আহমেদ তালুকদার। আপনাদের দুজনকে আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে চলে যেতে চাই বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক সুলতান আহমেদ তালুকদার আপনার কাছে। জনাব সুলতান আহমেদ, প্রায় গত দুদিন ধরে আমরা রেলকর্মীদের আন্দোলন দেখে আসছি। আপনার কাছে কি মনে হয় তাদের আন্দোলনটা কি যৌক্তিক? যদি যৌক্তিক হয়ে থাকে কি কারণে? ধন্যবাদ। আন্দোলনে কিছু যৌক্তিকতা না থাকলে তো আন্দোলন শুরু হয় না, আর সেই আন্দোলনে সাপোর্টও পাওয়া যায় না। কিন্তু আমি এই ব্যাপারে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি বলবো যে এই গত 6 মাস থেকে, প্রায় 6 মাস থেকে এই অন্তর্বর্তী সরকারের আমলে এই যে একটার পর একটা আন্দোলন চলছে, এই অন্তর্বর্তী সরকারের তো এই আন্দোলন মোকাবেলা করার কথা না। তাদের এই ব্যাপারে একটা নির্বাচিত সরকারেরই মোকাবেলা করার কথা, এবং তারাই হয়তো সুষ্ঠুভাবে এটা মোকাবেলা করতে পারবে। আমি বলতেছি যে যেসব আন্দোলন আমরা আগে শুনিনি, নতুন নতুন করে এই আন্দোলন আমরা দেখতে পাচ্ছি। আমরা জনসাধারণ এই আন্দোলনের কারণে আমরা ভুক্তভোগী। আমরা রাস্তায় বের হলে অনিশ্চয়তার মধ্যে থাকি, আমরা কোথাও যেতে পারি না, ঘন্টা পর ঘন্টা আমরা আটকে থাকি। এই এই প্রশ্নের উত্তরে বলতে গেলে আমি বলবো রেল একটা খুব ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সেই ব্রিটিশ আমল থেকে এই নিয়ম কানুন চলে আসছে। যেখানেই পরবর্তী সরকার, পাকিস্তান আমল বলেন, বাংলাদেশ আমল বলেন, যেখানেই কিছু এদিক সেদিক করতে গেছে সেখানেই সমস্যা সৃষ্টি হয়েছে। আমরা সামনের দিকে আগাইতে পারতেছি না, এমনকি অতীতের ঐতিহ্য এবং বর্তমানের যে অবস্থা এটাও আমরা মেনটেন করতে পারছি না। অহেতুক একটা সমস্যা সৃষ্টি করা হয়েছে। এই রেলওয়েতে রানিং স্টাফ, এদের সংখ্যা টোটাল স্টাফের আনুমানিক 10%, কিন্তু এরা খুব এসেনশিয়াল ক্যাটাগরি। এরা বৃষ্টির সময়, শীতের সময় এদেরকে 24 ঘন্টা ডিউটি করতে হয়। এরা তাদের হেডকোয়ার্টার থেকে ট্রেন নিয়ে গন্তব্যে যায়, আবার পরবর্তী ট্রেনে পরবর্তী দিনে তারা ব্যাক করে। এদের ডিউটিতে কোনো রকম গাফিলতি হলে পুরো ম্যাসাকার হয়ে যায়। তো সেই অল্প সংখ্যক স্টাফদের। জি সুলতান আহমেদ, আপনি আন্দোলনের যৌক্তিকতা যেমন তুলে ধরলেন, তেমনি আপনি কিন্তু পাশাপাশি এটাও স্বীকার করে নিলেন যে আন্দোলনে
জনভোগান্তি হয়? এই প্রশ্ন ধরে আমি সুজনের সভাপতি, আমাদের সাথে যুক্ত আছেন আহমেদ শফিউদ্দিন। জনাব শফিউদ্দিন, আপনার কাছে আমি জানতে চাইবো, এই যে আন্দোলনের নামে জনভোগান্তি, যাত্রী ভোগান্তি, আপনি জানেন রেলপথের যারা যাত্রী থাকেন তাদের একটা বড় অংশ নিম্ন আয়ের মানুষ। এই যে তাদের ভোগান্তি, আপনার কি মনে হয় শুধু এই রেলপথ বন্ধ করে কি আন্দোলন, এর কি বিকল্প কোনো আন্দোলনের কোনো মাধ্যম আছে কিনা? যদি থেকে থাকে আরো কি কি উপায়ে তারা আন্দোলনে নামতে পারেন? না, এটা তো আমরা বেশ কিছুদিন ধরেই শুনছিলাম যে তাদের এইসব অভাব অভিযোগ নিয়ে তারা চেষ্টা করছেন আন্দোলন করবার, এবং এই সময়ে একটা লক্ষণ দেখা গেছে যে যে চাপ দিয়ে আদায় করতে পারবে দাবি সেটাই সরকার মেনে নিচ্ছে। এরকম কিন্তু ঘটে গেছে এই গত 5 মাসে, অনেকগুলি ঘটনার উদাহরণ আমাদের সামনে আছে। কাজেই তারা উৎসাহিত হয়েছেন যে দীর্ঘদিনের একটা অধিকার তাদের ছিল, হঠাৎ করে সেটা যখন বঞ্চিত হলেন তার থেকে, যেখানে কিছু কিছু পেশায় নানান ধরনের উপটোকন, নানান ধরনের সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে, সেখানে এটা কেটে নেওয়া হলো। আর একটা জিনিস মনে রাখতে হবে, কিছু কিছু জায়গা যেখানে মানুষের জীবন প্রাণ যুক্ত, তার একটি হলো ড্রাইভারের চেয়ার সিটে বসে থাকা, এবং এই জায়গাগুলো তো খুবই আমাদের দেশে অবহেলিত। কাজেই তাদের যে যুক্তি সেটি নিয়ে একটা দ্রুত সিদ্ধান্ত নেয়ার যে জায়গাটি ছিল, আমাদের প্রশাসন জগৎটাই এমন হয়ে গেছে, এটা একটা দীর্ঘদিনের ট্র্যাডিশন, সেটা হলো একেবারে দেয়ালে পিঠ না ঠেকে গেলে, ওইভাবে আন্দোলন না হলে, সে কি বিশ্ববিদ্যালয় হোক কি সেই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান হোক, তা নাহলে আমাদের ঘুম ভাঙে না। এই যে বাস্তবতা, এটি তো নিশ্চয়ই এটা স্বীকার করতেই হবে। আর মোটা দাগে যেটা বলবো যে রেলের যে কাজটি, যেটা আপনি শুরুতেই বলেছেন, এটা হলো জনবান্ধব গণপরিবহন, এবং এটা কিন্তু আমরা তো অনেক দেশই ঘুরতে যাই, কিন্তু অবাক লাগে আমার কাছে যে আমরা আশেপাশের দেশ, এশিয়ার বিভিন্ন দেশ, সেখান থেকে কি শিখলাম। প্রায় 50 বছর ধরেই তো রেল অবহেলিত। হ্যাঁ, 80-90 দশক থেকে কিছু কিছু উন্নয়ন চেষ্টা হয়েছে, যখন আন্তনগর ট্রেনগুলি চালু হলো। তার আগে তো এটা তো লোকাল ট্রেন, আর কটার গাড়ি কটায় ছাড়ে তার যেমন ঠিক নাই। এক এক স্টেশনে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে, না আছে এখানকার যাত্রীদের জন্য সময় বাঁচানোর চেষ্টা, না আছে সময় মতো শিডিউল রক্ষার চেষ্টা, না আছে ভালো রেল লাইন, যেটা আপনি প্রথমেই বলেছেন, হাজার হাজার কোটি টাকার বাজেট থেকেও দেখা গেল পাথর না ফেলেই হাজার হাজার টাকা তুলে নেওয়া হয়েছে, লক্ষ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে, কিন্তু দেখানো হয়েছে পাথর ফেলা হলো। দেখা গেল রেল লাইন সংস্কার হয়েছে, দেখা গেল সংস্কার কিছু হয়নি, বিল তুলে নেওয়া হয়েছে। এই যে চৌর্যবৃত্তি, আজকের রেলটাকে যেটা করা উচিত ছিল সবচেয়ে গতিশীল, দেখেন 16 কোটি মানুষের দেশে, কিন্তু 16 কোটি মানুষের পরিবহন, এটা রেলের উন্নয়ন হলে, মানুষের গতি, ট্রেনের গতি বাড়লে, মানুষের সস্তায় পরিবহন যেতে পারলে রেল যেমন লাভজনক হতো, তেমনিভাবে কিন্তু এই যে যাতায়াতের যে গতিশীলতা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখত, যেটা আমরা আশেপাশের দেশে দেখে থাকি। এখনো ইলেকট্রিক ট্রেনের কথা কেউ ভাবিনি আমরা, এখনো সেই এক এক স্টেশনে 1 মিনিট থামাই যথেষ্ট, আমরা ভাবছি না। এখন এই সামগ্রিকভাবে যে নাগরিকদের যে সুযোগ সুবিধাগুলো ট্রেনে থাকার কথা ছিল যাত্রীদের, এই যে কদিন আগে এই যে স্ট্রাইক শুরু হলো, কেন? আমরা ডিজিটাল বাংলাদেশের তো অনেক কথা শুনেছি, রেল তো অনেক লক্ষ লক্ষ টাকা এর জন্য নিয়েছে, একটা মেসেজ কেন দেয়া গেল না যে ট্রেন বন্ধ থাকবে? এখন তো সিস্টেম আছে, এটা তো অ্যাপস আছে, ওর মধ্যে একটা মেসেজ দেখি খুবই কঠিন। যে কোনো ট্রেন লেট থাকলে কিংবা বন্ধ হলে সাথে সাথে একটি নোটিশ চলে যাওয়া কি খুবই কঠিন? আসলে ব্যাপারটা কি জানেন, মানুষের প্রতি ভালোবাসা, যাত্রীদের প্রতি ভালোবাসা, জনগণের প্রতি কর্তব্যবোধ যদি থাকতো আমাদের, কারণ যারা আমাদের নীতি নির্ধারক, যারা আমাদের নেতা, তারা তো ট্রেন চড়া বহু আগে অনিয়ম, দুর্নীতি এবং আমলাতান্ত্রিক জটিলতার কথা বলছিলেন। আমাদেরকে একটি ছোট বিরতি নিতে হচ্ছে। জনাব সুলতান আহমেদ এবং আহমেদ শফি, আপনারা দুজনেই থাকুন আমাদের সাথে। বিরতির পরে আমরা আবার আমাদের আলোচনা চালিয়ে যাব। মানচিত্রে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন।
দর্শক বিরতির পর স্বাগত আবারও মানচিত্রে। আজ আলোচনা করছি রেলের সেকাল একাল এবং পরিষেবা এই শিরোনামে। আলোচনায় যুক্ত আছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি আহমেদ শফিউদ্দিন এবং বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক সুলতান আহমেদ তালুকদার। আপনাদেরকে বিরতির পরে আমাদের অনুষ্ঠানে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে আমি বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক জনাব সুলতান আহমেদ, আপনার কাছে একটি প্রশ্ন নিয়ে যেতে চাই। আপনি জানেন যে রানিং স্টাফরা যেসব দাবি দেওয়া জানিয়েছিল তার শতভাগ কিন্তু পূরণের আশ্বাস পায়নি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলেছেন, মানবিক কারণে যতটুকু করা দরকার ততটুকু করেছে। সেক্ষেত্রে রেল কর্মীরা তাদের দাবি দেওয়া পূরণের জন্য কি আবারও আন্দোলনে নামতে পারে? যদি আবারও আন্দোলনে নামে তাহলে সরকার কি এই আন্দোলন সামাল দিতে পারবে? আমি যেটা শুনেছি, আজকে একটা সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তটা আমার মনে হয় এটা স্টাফদের দাবি আদায়ের পক্ষেই গেছে। এদের আর দাবি বাকি থাকার কথা না। যে বলা হয়েছে, রেলওয়ের যে নিজস্ব কোড অ্যান্ড ম্যানুয়াল আছে সেখানে যেসব সুযোগ সুবিধার কথা বলা আছে সেইটা তাদের ক্ষেত্রে আবার প্রযোজ্য হবে। এটা স্থগিত বা বাতিল করা হয়েছিল সাম্প্রতিক সময়ে, এটা আবার পুনর্বহাল করা হয়েছে। যদি হয়ে থাকে তাহলে তো আর তাদের দাবি আর কিছু বাকি থাকার কথা না। আমার তো মনে হয় আর কোনো ধর্মঘটের সম্ভাবনা নাই আমার মনে হয়। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে রেল কর্মীরা তাদের আন্দোলনের যে দাবি দাওয়া পূরণের আশ্বাস পেয়েছেন তাতে তারা সন্তুষ্ট, পরিপূর্ণ সন্তুষ্ট? সন্তুষ্ট কিনা আমি জানি না, তাদের সাথে তো আর আমার যোগাযোগ হয়নি। তবে আমি মনে করি যে রেলের একজন প্রাক্তন কর্মী হিসাবে এবং দেশের নাগরিক হিসাবে সার্বিক বিবেচনায় আমি মনে করি দে শুড গো ব্যাক টু দেয়ার ওয়ার্ক, এবং এটা যা হয়েছে সেটা তাদের মেনে নেওয়া উচিত দেশের সার্বিক অবস্থার বিবেচনা করে। কারণ আমাদের দেশ, আমাদের বর্তমানের অবস্থা, আর্থিক এবং রাজনৈতিক অবস্থা যে অবস্থায় আছে তাতে সবাইরই আমাদের কিছুটা ছাড় দেওয়া উচিত এবং এই দেশের উন্নতির জন্য আমাদের কাজ করা উচিত। জনাব সুলতান আহমেদ, ধন্যবাদ আপনাকে। আমরা একটু সুজনের সভাপতি আহমেদ শফিউদ্দিন আপনার কাছে ফিরতে চাই। রেলকর্মীরা তাদের আন্দোলনে বারবার ব্রিটিশ আমলে তাদের যে নিয়ম নীতি ছিল সেখানে ফিরে যেতে চাচ্ছেন। আপনি জানেন আমরা সবসময় আধুনিকতার দিকে যেতে চাই, কিন্তু তারা পুরনো ব্রিটিশ আমলের দিকে চলে যেতে চাইছেন। সেক্ষেত্রে তাদের সুবিধা বিবেচনা করে নতুন আধুনিক নিয়ম করতে বাধাটা কোথায়? না, সেটা ঠিক। তবে একটা কথা কি, যে অনেক কিছুই তো আমরা নানান ধরনের কোটা, নানান ধরনের সুযোগ সুবিধা সেই অতীতকাল থেকে যেটা বহাল সেটা কিন্তু রেখে দিয়েছি। দেখুন, ছাত্ররা একটা আন্দোলন করছে, ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোটা, হ্যাঁ, এখানে ওই দেখা যায় যে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা যে সুযোগ সুবিধা অতিরিক্ত পেতেন প্রতিযোগিতা না করে, এটা নিয়ে কিন্তু একটা বৈষম্যের বিরুদ্ধে কিন্তু তারা আন্দোলন করছেন ছাত্ররা, সেটা পাল্টাতে চাচ্ছেন, এটা নিয়েও নানান চলছে। এখন রেলের যেটা বিষয় হয়েছে কি, আমাদের যেটা আপনি বলছিলেন সেকালের রেল কি ছিল, দেখেন আগের দিনের অর্থনৈতিক গতিশীলতা ছিল ওই সেই যে রেলকে ঘিরেই তো, রেল স্টেশনকে ঘিরে, বড় বড় জংশনকে ঘিরে একটা বিশাল একটা কর্মযজ্ঞ ছিল। এবং সেটা কিন্তু এই সব অঞ্চলে যে আধুনিকায়ন সেটা ব্রিটিশরা করেছিলেন এই রেল লাইনকে ঘিরে। হ্যাঁ, এখানকে সেই সব গঞ্জগুলো পরবর্তীকালে এক অদৃশ্য কারণে আমাদের সড়কের হাজার হাজার কোটি টাকা দিয়ে রাস্তা আপনার কিনে নিয়ে, মাটি কিনে নিয়ে সড়ক বানানো হলো। কিন্তু দেখেন রেলকে কিন্তু সেই ফেলে রাখা হলো মান্ধাতা আমলে। সেই অবহেলা কিন্তু আজও আছে। তো এটা কিন্তু আমাদের খুব বিবেচনার বিষয়। আমরা কিন্তু সেই ঈশ্বরদীর যে গোয়ালন্দ ঘাট, ঈশ্বরদী, তারপর ধরেন চিটাগাংয়ের সেই যে রেলওয়ে অফিস, এখানকার যে সৈয়দপুরের যে ওয়ার্কশপ, এগুলো কিন্তু অবহেলা করে রেখে দিলাম, ফেলে দিলাম। এগুলোকে নিয়ে নতুন করে কর্মযজ্ঞ শুরুর কোনো ভাবনাই আমরা করলাম না। আমরা আমদানিতে খুব আগ্রহ, কিন্তু এই যে মেধাবীরা সৈয়দপুর ওয়ার্কশপে কি না অসম্ভবকে সম্ভব করতে পারে, স্কিল তাদের, সেটা নিয়ে কি উন্নতির কথা ভাবলাম? আপনি ধরেন রেলওয়ে স্টেশনগুলো,
আজকে দেখেন কত না উন্নতি বাংলাদেশের। এই রেলওয়ে স্টেশনগুলোর কি অবস্থা, রাজধানী রেল স্টেশন সেই কমলাপুর আজকে 60 বছর আগে ওই পড়ে আছে। এয়ারপোর্ট স্টেশন, মানুষকে আমরা বসতে দিই কোথায়? ওই সিমেন্টের গোল একটা বাঁধানো আছে, ওই যাত্রীরা এখানে বসে থাকে সিমেন্টের বাঁধানো এক চত্বরে প্ল্যাটফর্মের উপরে। এরা বোধহয় যেখানে রাতের বেলায় ওই সমস্ত ভিখারিরা শুয়ে থাকে সেখানে আমরা বসতে দিচ্ছি। আমরা ফার্স্ট ক্লাস এসি করছি ইয়েতে কোচে, কিন্তু ফার্স্ট ক্লাসে ওয়েটিং রুমে আপনি গিয়ে দেখবেন ওখানে কোনো বসার জায়গা নেই, দুর্গন্ধ টয়লেট থেকে বেরোচ্ছে। এই যে মানুষের প্রতি, যাত্রীদের প্রতি, আহমেদ শফী, আপনি রেল সেক্টরে আরো উন্নয়নের কথা বলছিলেন। আমাদের আসলে সময়ে খুবই সংক্ষিপ্ত। আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের মানচিত্রে। ফিরবো আগামীকাল একই সময়ে। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।